নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটালের আরো একটা নতুন এপিসোড। আজকের এপিসোড শুরু করার আগে আপনাদের একটা সুসংবাদ দিই। আমরা আনতে চলেছি একটি গল্পের চ্যানেল। হ্যাঁ, আমরা আপনাদের অডিও গল্প শোনাবো। তাতে বিভিন্ন আবহ সঙ্গীত দিয়ে আপনাদের কাছে যাতে গল্পটি একটি পূর্ণাঙ্গ রূপ পায় তার চেষ্টা আমরা করছি। এবং আপনাদের জানিয়ে রাখি, 3D ডিজিটাল সাউন্ডে এই গল্প আপনারা শুনতে পারবেন, যেটা ইউটিউবে বাংলা গল্পের ক্ষেত্রে এই প্রথম। অত্যন্ত আধুনিক টেকনোলজি দিয়ে আমরা এই গল্পের চ্যানেল আনতে চলেছি। সময় মতো আপনাদের আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, চলে আসি আজকের এপিসোডে। নরেন্দ্র মোদী আজকের এপিসোডের বিষয়বস্তু। বহু এপিসোড আমরা নরেন্দ্র মোদীকে নিয়ে করেছি, কিন্তু আজকের এপিসোডটা করতেই হচ্ছে এই কারণে যে নরেন্দ্র মোদী নিজেকে বলেন যে তিনি চা বিক্রি করেছেন, তিনি সন্ন্যাসী ছিলেন। তো একজন চা বিক্রেতার কাছে কত টাকা থাকলে পরে 7 বছরে 100 কোটি টাকার খাবার খান? ঠিক শুনেছেন। সম্প্রতি একটি খবরে জানা গিয়েছে গত 7 বছরে তিনি 100 কোটি টাকা আমাদের কষ্টের টাকা খরচ করেছেন শুধু খাবার খেতে। ভাবতে পারেন, তিনি মবলা কলম ইউজ করেন, তিনি বিদেশি ঘড়ি ব্যবহার করেন যেটির দাম প্রায় 20 লক্ষ টাকার ওপরে, তিনি যে সানগ্লাসটি পরেন সেটিও প্রায় কয়েক লক্ষ টাকা দাম, তিনি যে গাড়িটি চাপেন সেই গাড়িটি বিশেষভাবে নির্মিত হয়ে এসেছে তার জন্য। সিকিউরিটির কথা বাদ দিলাম, তার নিরাপত্তা নিশ্চয়ই দরকার, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিলাস ব্যসনে মত্ত এরকম একজন প্রধানমন্ত্রী আমরা কি চেয়েছিলাম? যিনি একসময় চা বিক্রি করতেন, তিনি 10 লাখ টাকার স্যুট বানান কোথা থেকে? প্রশ্ন তো স্বাভাবিক। যিনি চা বিক্রি করতেন, যার কথায় যদিও তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, বা তিনি বলতেন তিনি নাকি সন্ন্যাস নিয়েছিলেন, তো সন্ন্যাস নিলে আবার এই বিলাস ব্যসনের জীবনে ফিরে আসলেন কেন? ফিরেই যদি এলেন, 4 লক্ষ টাকার মাশরুম আপনার পেছনে খরচ হয় কেন? হাজার হাজার কোটি টাকা আপনার বিদেশ ভ্রমণে খরচ হয় কেন? আজকের প্রশ্ন কিন্তু এই নিয়ে। সম্প্রতি আরেকটি সংবাদ এসেছে। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করতে থাকি, বিভিন্ন সংবাদ আসে, সেখান থেকে একটি দুটি সংবাদ নিয়ে আপনাদের কাছে পর্যালোচনা করি। তো আজকের পর্যালোচনা হচ্ছে এই নরেন্দ্র মোদী এবং তার বিলাস ব্যসন এবং দেশবাসীর ভূমিকা। আমরা একটা খবর পেলাম সম্প্রতি যে পেট্রোল ডিজেল মহার্ঘ হচ্ছে, দামি হচ্ছে, কারণ করোনাতে প্রচুর টাকা নাকি খরচ হয়ে গিয়েছে। করোনাতে খরচ হয়ে গিয়েছে, এর জন্য তো বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ করে রাখা হয়েছিল। সেই টাকা কোথায় গেল? করোনাতে যে বরাদ্দ টাকা, সেই টাকার কোনো হিসেব নেই। PM কেয়ার ফান্ডে কত টাকা আসছে, কত টাকা খরচ হচ্ছে, তার কোনো হিসেব নেই। একদম বেহিসেবিভাবে চলছেন আমাদের রাষ্ট্রনায়করা। এইখানে কিন্তু পিষে যাচ্ছি আমরা। 30 টাকায় পেট্রোল কিনে, তেল কিনে সেইটা বিক্রি করা হচ্ছে 100 টাকায়। প্রতি লিটারে 70 টাকা কোথায় যাচ্ছে? প্রশ্ন করতে পারবেন না, তাহলেই আপনি দেশদ্রোহী। আপনি প্রশ্ন করতে পারবেন না, প্রধান সেবকজি আপনার গায়ের ওই কোটটা 10 লাখ টাকা দিয়ে বানালেন, আপনি 10 লক্ষ টাকা পেলেন কোথায়? আপনি প্রশ্ন করতে পারবেন না যে 7 বছরে 100 কোটি টাকার কি এমন খাবার খেলেন যে 7 বছরে আপনার খাবার জন্য 100 কোটি টাকা খরচ হয়ে গেল। আসলে যত দিন যাচ্ছে এই প্রধান সেবক অ্যান্ড কোম্পানি এরা বুঝতে পারছেন এনাদের কিন্তু সময় শেষ হয়ে আসছে। দেশের মানুষ তিতি বিরক্ত। এখন আমাদের দেশের সংবিধান অনুযায়ী একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া যায় না, তাই মানুষ কিন্তু সব সহ্য করে নিচ্ছেন। কিন্তু সব সহ্যেরও একটা সীমা থাকে। বিভিন্ন রাজ্যের ভোটে মানুষ কিন্তু উত্তর দিচ্ছেন। পশ্চিমবাংলার ভোটের কথাই ধরে নিন, পশ্চিমবাংলার ভোটে কিন্তু মানুষ জবাব দিয়েছেন, মহারাষ্ট্রে মানুষ জবাব দিয়েছেন, ছত্তিশগড়ে জবাব দিয়েছেন, রাজস্থানে জবাব দিয়েছেন, এভাবে জবাব দিচ্ছেন মানুষ। কিন্তু তারপরেও এনারা জানেন যে আমরা ঠিক লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামার মতন কিছু একটা ঘটনা ঘটাবো, হিন্দু মুসলিমের জিগির তুলব, আবার আমরা ক্ষমতায় থেকে যাব। আসলে আমি আপনি বড্ড মূর্খ, বড্ড
ভুলোমনা, আমরা সব ভুলে যাই। আমরা ভুলে যাই যে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিভাবে আমাদের শ্রমিক ভাইয়েরা বাড়িতে ফিরেছেন। আপনি ভুলে যাই যে আমাদের এখন পেট্রোল 100 টাকা লিটার এবং গ্যাসের দাম প্রায় 1000 টাকা। আমাদের রোজগার বাড়েনি, খরচ ক্রমশ বেড়ে চলেছে। সর্ষের তেল 200 টাকা। আমরা ভুলে যাই ভোট দিতে যাওয়ার সময়। আমরা ভোট দিতে যাওয়ার সময় মনে রাখি না যে আমাদের প্রধানমন্ত্রী তার নিজের ব্যবহারের জন্য প্লেন কিনেছেন 8,000 কোটি টাকা দিয়ে। করোনার মধ্যেও তিনি তার বিলাসবহুল আবাসস্থল বানাচ্ছেন দিল্লিতে, সেন্ট্রাল ভিস্তা নামে। 20,000 কোটি টাকা তার প্রজেক্টের খরচ। এই 20,000 কোটি টাকার বাড়ি এবং 8,000 কোটি টাকার প্লেন, এই 28,000 কোটি টাকার সাথে জুড়ে নিন 35,000 কোটি টাকা করোনার জন্য বরাদ্দ। এই পুরো টাকাটা যদি আমরা আমাদের করোনা খাতে ব্যবহার করতে পারতাম, দেশের একটাও মানুষ কি করোনায় মারা যেতেন? দেশের একটা মানুষও কি অক্সিজেন অভাবে মারা যেতেন না। কিন্তু আমাদের প্রধান সেবকের সেদিকে কোনো হেলদোল নেই। তিনি আছেন তার বিলাস ব্যসন নিয়ে। তিনি সলমান খানের বন্ধু হন, তিনি মুকেশ আম্বানির বন্ধু হন, তিনি আদানি সাহেবের বন্ধু হন, কিন্তু তাকে কখনো গরিব মানুষের বন্ধু হতে দেশের মানুষ দেখেনি। আসলে এই প্রোপাগান্ডা ছড়ানো হয়। প্রোপাগান্ডা ছড়ানো হয় যে এখানে হিন্দুরা বিপদের মধ্যে আছে, তাই হিন্দু ভাই একজোট হও আর বিজেপিকে ভোট দাও। ইদানিং একটি খবর ছড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানির তরফ থেকে যে পশ্চিমবাংলাটা নাকি মুসলিমে ছেয়ে গেছে, পশ্চিমবাংলা নাকি মুসলিম অধ্যুষিত হয়ে গেছে, পশ্চিমবাংলাটা নাকি পাকিস্তান হয়ে যাবে। 10 বছরে পশ্চিমবাংলা পাকিস্তান হয়নি, 34 বছরে বাম আমলে পশ্চিমবাংলা পাকিস্তান হয়নি, আর এই বিজেপি 72-75টা সিট পেয়ে পশ্চিমবাংলা পাকিস্তান হয়ে যাবে। তার মানে আসল কালপিট কারা আপনারা বুঝে নিন। সারা দেশে আগামী 2-3 বছর পর ভোট, 3 বছর পর ভোট। এখন থেকে আমরা যদি নিজেরা সচেতন না হই, আমার প্রতিবেশী আমার পরিবারকে সচেতন না করি, শুধু হিন্দু মুসলিমের জিগির তুলে আমরা যদি ভোট দিতে যাই, তাহলে কিন্তু আবার একবার ভুল করব। সারা দেশে মুসলিমের সংখ্যা প্রায় 26%, 25-26%। 2-3% হয়তো অন্যান্য ধর্মের লোকেরা আছেন, বাকি প্রায় 70% হিন্দু। এই 70% হিন্দুকে একটা 25% জাতের মানুষ তারা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিন্দু, আমাদের রাষ্ট্রপতি হিন্দু, আমাদের সমস্ত রাজ্যপালগুলো হিন্দু, প্রধান শাসক দলের সবাই নেতৃত্বরা হিন্দু, তারা কি করছেন? তার মানে কি তারা ব্যর্থ? তারা হিন্দুদের রক্ষা করতে পারছেন না? ওই 25% মুসলিম পুরো হিন্দু সমাজকে খেয়ে ফেলবে? কতটা বোকা ভাবেন প্রধানমন্ত্রীজি আমাদের? আর বোকা বানাতে পারবেন না। মানুষ কিন্তু জেগে উঠছে বিভিন্ন রাজ্যে রাজ্যে। ইভিএম কে হাতিয়ার করে, ইলেকশন কমিশনকে হাতিয়ার করে, বা ইডি সিবিআই কে হাতিয়ার করে এবার বোধহয় আপনাদের আর জেতা হলো না। কারণ মানুষ যখন জাগে তখন রেজাল্ট কিন্তু পশ্চিমবাংলার মতো রাজ্যে 213 হয়। এখানেও আপনারা সিবিআই কাজে লাগিয়েছেন, এখানেও ইডি কাজে লাগিয়েছেন, এখানেও নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন, হতে পারে এখানেও ইভিএম কে কাজে লাগিয়েছেন। এত কিছু করেও কিন্তু আপনাদের ফল গিয়ে দাঁড়ালো 77, এখন 75, প্লাস মানে প্লাস না, -1, 74। মুকুল রায় দল ছেড়েছেন, আরো কতজন দল ছাড়বেন দেখতে থাকুন। শুধু তৃণমূল কংগ্রেস দরজাটা একবার খুলে দিক, হু হু করে কিন্তু তাসের ঘরের মতন ভেঙে পড়বেন আপনারা। 20 জন বিধায়কও থাকবে না তখন। তাই এত কিছু করার পরও পশ্চিমবাংলা যখন আপনারা কিছুই করতে পারলেন না, ভারতবর্ষের মানুষ কিন্তু পশ্চিমবাংলার মানুষের মতন জেগে উঠেছেন। পশ্চিমবাংলার মতন ভারতবর্ষের মানুষও কিন্তু আপনাদের এই সাম দাম দণ্ড ভেদ, আপনাদের যে নীতি, সব কিছু অ্যাপ্লাই করার পরেও আপনারা কিন্তু এবার আর ক্ষমতায় আসছেন না। এটা আপনারা মাথায় রাখুন। আর আমি দর্শকদেরকে অনুরোধ করব, আমাদের যে নতুন চ্যানেলটি আসছে এনকে বাংলা গল্প স্বল্প, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা সেই চ্যানেলে
আপনাদের কাছে রাজনৈতিক, অরাজনৈতিক, ভূতের গল্প, ডিটেকটিভ গল্প, সাসপেন্স গল্প, সব ধরনের গল্প শোনাবো। আসলে আমাদের পড়ার অভ্যেসটা তো কমেই গিয়েছে। সেই পড়ার অভ্যেস যখন কমে গিয়েছে, আমরা তার কানে হেডফোন লাগিয়ে গল্প শুনতে ভালোবাসি। বাঙালি তো গল্প শুনবেই। সেই রকম একটি গল্পের চ্যানেল আমরা আপনাদের কাছে খুব শিগগিরই উপহার দিতে চলেছি। সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, এনকে ডিজিটাল, এই চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা যখনই ভিডিও আনবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছয়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা।